ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাফহিম। আপনি যদি এমন ভয়ঙ্কর সত্যি ঘটনা শুনতে ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। কিছু মানুষ থাকে যাদের জীবনে ভয়ের সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক থাকে। ছোটবেলা থেকেই তারা ভয়কে খুব একটা গুরুত্ব দেয় না। অন্ধকার রাস্তা, নির্জন বাড়ি কিংবা অচেনা শব্দ এসব তাদের তেমন নাড়া দেয় না। কিন্তু এই মানুষগুলোকেই যদি একবার সত্যিকারের ভয় ছুঁয়ে ফেলে তাহলে সেই ভয় হয় অন্য সবার চেয়ে হাজার গুণ বেশি ভয়াবহ। আজকের গল্পটা তেমনই একজন মানুষকে নিয়ে। তার নাম রাশেদ, পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। রাশেদের জীবনে মৃত্যু নতুন কিছু না, বরং বলা যায় মৃত্যুই তার প্রতিদিনের সঙ্গী। এই পেশায় আসার আগে প্রায় ৩ বছর সে একজন অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসেবে কাজ করেছে। অসংখ্য লাশ, অসংখ্য কান্না, অসংখ্য অসহায় পরিবারের চিৎকার সবই খুব কাছ থেকে দেখেছে সে। কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ অসুস্থতায়, কেউ আবার নিজের হাতেই নিজের জীবন শেষ করেছে। এই সব কিছু দেখতে দেখতেই একসময় তার ভেতরের ভয়টা যেন মরে গিয়েছিল। ২৫ বছর বয়সে যখন সে নিজেই অ্যাম্বুলেন্স চালানো শুরু করল তখন আর কিছুই তাকে নতুন লাগেনি। রাতের অন্ধকার, নিঃসঙ্গ রাস্তা, লাশ নিয়ে দূরের পথ সবই তার কাছে ছিল একদম স্বাভাবিক। কিন্তু সেই রাতটা ছিল আলাদা। সেই রাতটাই তার জীবন বদলে দিয়েছিল। ঘটনার আগের দিন রাশেদ বাসায় ছিল। সন্ধ্যার একটু আগে হঠাৎ তার ফোনটা বেজে উঠল। মহল্লার এক পরিচিত বড় ভাই কল দিয়েছেন। রাশেদ, একটু জরুরি দরকার ছিল, গলির মোড়ের চায়ের দোকানে আসতে পারবি? কণ্ঠটা শুনেই বোঝা যাচ্ছিল ব্যাপারটা সাধারণ কিছু না। রাশেদ দেরি না করে বেরিয়ে পড়ল। চায়ের দোকানে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে নেমে গেছে। দোকানের হলুদ আলো, ভাপ ওঠা চা আর চারপাশে ছড়িয়ে থাকা মানুষজন সব কিছু স্বাভাবিকই লাগছিল। কিন্তু সেই বড় ভাইয়ের মুখটা অস্বাভাবিকভাবে গম্ভীর। তিনি ধীরে ধীরে বললেন, তোর সাহায্য লাগবে রাশেদ, খুব জরুরি। রাশেদ চুপচাপ তাকিয়ে রইল। আমার এক পরিচিত লোকের ছেলে মারা গেছে। একটু থামলেন, তারপর নিচু স্বরে বললেন, আসলে আত্মহত্যা করেছে। কিছুক্ষণের জন্য বাতাসটা যেন ভারী হয়ে গেল। ওরা খুবই সম্ভ্রান্ত পরিবার, তাই এই ব্যাপারটা কেউ জানুক সেটা চায় না। লাশটা আজ রাতেই গ্রামে নিয়ে গিয়ে দাফন করতে চায়। চুপচাপ। তারপর সরাসরি বললেন, তুই যদি লাশটা রংপুরে পৌঁছে দিতে পারিস? রাশেদ খুব বেশি চিন্তা না করে বলল, ঠিক আছে, আমি নিয়ে যাব। কখন রওনা দিতে হবে? আজ রাতেই। এই কথাটা শুনে রাশেদের ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করল, কিন্তু সে সেটাকে পাত্তা দিল না। ঠিকানা নিয়ে সে চলে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে সে তার সহকারীকে ফোন দিল। এত দূরের পথ একা গেলে ঝামেলা, কিন্তু ছেলেটা বলল সে আসতে পারবে না, বিয়ের অনুষ্ঠানে আছে। ফোন কেটে দিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল রাশেদ। তারপর ধীরে বলল, একাই যাব। সে জানত না এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। রাত ৮টার দিকে সব প্রস্তুতি শেষ করে রাশেদ পৌঁছে গেল সেই ঠিকানায়। বড় একটা বাড়ি। দারোয়ান গেট খুলে দিল। অ্যাম্বুলেন্স ঢুকতেই রাশেদের মনে হল কিছু একটা ঠিক নেই। এই বাড়িতে কেউ মারা গেছে, কিন্তু না কোনো কান্নার শব্দ, না কোনো হাহাকার, না কোনো বিশৃঙ্খলা। সব কিছু অস্বাভাবিকভাবে শান্ত। ঠিক তখনই সেই বড় ভাই এগিয়ে এসে বললেন, চল ওপরে যাই। ৪ তলায় উঠে দরজায় বেল বাজাতেই এক মধ্যবয়সী মহিলা দরজা খুললেন। চোখ লাল, মুখ ফ্যাকাশে। ভেতরে ঢুকতেই রাশেদের দৃষ্টি থেমে গেল। ডাইনিং রুমের মেঝেতে একটা লাল ফুলের চাদর দিয়ে ঢাকা একটা দেহ। চারপাশে কয়েকজন মানুষ বসে আছে। কেউ কথা বলছে না, শুধু একটা চাপা নীরবতা যেটা ধীরে ধীরে শ্বাস বন্ধ করে দেয়। রাশেদ অমিত লাশ দেখেছে, কিন্তু আজকের এই পরিবেশটা তার কাছে অস্বাভাবিক লাগছিল। রাশেদ অনেক লাশ দেখেছে, কিন্তু আজকের এই পরিবেশটা তার কাছে অস্বাভাবিক লাগছিল। কোনো কান্না নেই, কোনো উচ্চস্বরে দোয়া নেই, কেউ কাছে গিয়ে লাশটাকে ছুঁয়েও দেখছে না।
সবাই শুধু দূর থেকে তাকিয়ে আছে, যেন ওই চাদরের নিচে যা আছে সেটা মানুষ না। ঠিক তখনই মৃত ছেলেটার বড় ভাই এগিয়ে এলো, মুখ শুকনো, চোখে অদ্ভুত এক ক্লান্তি। ভাই, লাশটা নিচে নিতে হবে। রাশেদ মাথা নাড়ল, তারপর একটু থেমে বলল, আপনারা কি কফিনের ব্যবস্থা করেননি? প্রশ্নটা শুনে ছেলেটা একটু অস্বস্তিতে পড়ে গেল। ধীরে ধীরে বলল, না, আসলে আমরা চাই না বিষয়টা কেউ জানুক, তাই কোনো ঝামেলায় যায়নি। এই উত্তরটা রাশেদের ভালো লাগল না। ঢাকার মতো শহরে এত দূরে লাশ নিয়ে যাবে, আর কোনো কফিন নেই। তবুও কাজ থামানো যায় না। আরও 2 জন লোক এগিয়ে এলো। 5 জন মিলে লাশটা তুলতে গেল। ঠিক তখনই রাশেদের বুকের ভেতরটা ধক করে উঠল। লাশটা অস্বাভাবিক ভারী। সে জীবনে অসংখ্য লাশ তুলেছে, কিন্তু এই লাশটার ওজন যেন অন্যরকম। মনে হচ্ছিল সে একাই পুরো ওজনটা ধরে আছে, অন্যরা যেন শুধু নামমাত্র ছুঁয়ে আছে। তার হাতের তালুতে ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। স্বাভাবিক ঠান্ডা না, বরফের মতো। মৃত মানুষের শরীর ঠান্ডা হয়, কিন্তু এই ঠান্ডা ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছিল। রাশেদের শরীর কেঁপে উঠল। তার জীবনে এই প্রথম একটা লাশ ছুঁয়ে তার ভয় লাগল। অনেক কষ্টে তারা লাশটা নিয়ে নিচে নামল। গ্যারেজে এসে রাশেদ দ্রুত স্ট্রেচার বের করল। লাশটা তোলা হলো তাতে। এখনও সেই লাল চাদর দিয়ে ঢাকা। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা বন্ধ করার সময় রাশেদ একবার তাকালো। চাদরটা হালকা নড়ে উঠল। সে থমকে গেল, কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর নিজেকে নিজেই বোঝালো হাওয়া লেগেছে। দরজা বন্ধ করে সে বাইরে চলে এলো। গেটের বাইরে এসে বড় ভাইয়ের সাথে দাঁড়িয়ে চা খেতে লাগল। তখন সে লক্ষ্য করল আরও 2টা গাড়ি দাঁড়িয়ে আছে। 2 জন ড্রাইভার সিগারেট খেতে খেতে গল্প করছে। বড় ভাই বলল, এই গাড়িগুলাও যাবে সঙ্গে। সবাই মিলে চা খেতে লাগল, কিন্তু রাশেদের মাথায় তখন একটা কথাই ঘুরছে। সে বড় ভাইকে একটু পাশে ডেকে নিল, ধীরে বলল, ভাই, একটা কথা বলি। বল। লাশটা অস্বাভাবিক ভারী না? কথাটা শুনে বড় ভাই কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর নিচু গলায় বলল, তুইও খেয়াল করছিস? রাশেদের বুকটা ধক করে উঠল। আমারও ঠিক এমনটাই মনে হয়েছে, বড় ভাই বলল। মনে হচ্ছিল হাত থেকে ছেড়ে দিই, এত ভারী, স্বাভাবিক না। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর বড় ভাই হালকা হেসে বলল, এইসব লাশে একটু সমস্যা থাকেই। তুই তো এই লাইনের মানুষ, বুঝবি। কথাটা বললেও তার চোখে কোনো স্বাভাবিকতা ছিল না। ঠিক তখনই দারোয়ান এসে বলল, সবাই প্রস্তুত, রওনা দিবে। চা শেষ করে সবাই গাড়ির দিকে গেল। দেখা গেল পরিবারের সবাই নিজেদের গাড়িতে উঠে পড়েছে। কেউ অ্যাম্বুলেন্সে উঠবে না। রাশেদ থেমে গেল। তার মনে হলো এটা স্বাভাবিক না। এত কাছের মানুষ, এত বড় একটা ঘটনা, কেউ লাশের পাশে যাবে না। তার বুকের ভেতরে আবার সেই অস্বস্তিটা ফিরে এলো। তবুও সে কিছু বলল না। ড্রাইভারের সিটে বসে ইঞ্জিন চালু করল। রাত 9টা। তারা রওনা দিল। সামনে একটা গাড়ি, মাঝখানে রাশেদের অ্যাম্বুলেন্স, পেছনে আরেকটা গাড়ি। শহরের আলো ধীরে ধীরে পেছনে পড়ে যেতে লাগল। কিন্তু রাশেদ তখনও জানত না, আজকের রাতটা শুধু একটা যাত্রা না, এটা ছিল একটা অন্ধকারের ভেতরে ঢুকে যাওয়া। শহরের আলো পেছনে ফেলে অ্যাম্বুলেন্সটা এগিয়ে চলেছে। ঢাকার ব্যস্ত রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। গাবতলী পার হয়ে যখন সাভারের দিকে উঠল গাড়ি, তখন রাতটা যেন
হঠাৎ করেই ভারী হয়ে উঠল। শুরুতে সামনে থাকা গাড়িটা দেখা যাচ্ছিল, পেছনেরটাও, কিন্তু রাত বাড়ার সাথে সাথে জ্যাম, মোড় আর সিগন্যালের ফাঁকে গাড়িগুলো একসময় আলাদা হয়ে গেল। একটা সময় রাশেদ বুঝতে পারল সে একা। তার সামনে আর কোনো গাড়ি নেই, পেছনেও না, শুধু একটা ফাঁকা রাস্তা, আর তার পেছনে একটা লাশ। রাশেদ রিয়ার ভিউ মিরারে তাকালো। অ্যাম্বুলেন্সের ভেতরে স্ট্রেচারের ওপর চাদর ঢাকা দেহটা ঠিক আগের মতোই পড়ে আছে। চাদরটা একটু একদিকে সরে গেছে, মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে নড়েছিল। রাশেদ দ্রুত চোখ সরিয়ে নিল, নিজেকে বলল, বোকামি করিস না, কিছু না। হাইওয়েতে তখন অদ্ভুত নীরবতা। দূরে দূরে মাঝে মাঝে ট্রাক যাচ্ছে, হুশ করে পাশ কাটিয়ে। আকাশে একটা পূর্ণিমার মতো চাঁদ ছিল, কিন্তু মাঝে মাঝে কালো মেঘ হেসে সেটাকে ঢেকে দিচ্ছিল। পুরো পরিবেশটা অস্বস্তিকর। রাশেদ একটু সাহস পেতে অ্যাম্বুলেন্সের সাইরেন অন করল। নির্জন রাস্তায় এই শব্দটা একটা সঙ্গ দেয়। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ ঘড়ঘড় করে একটা শব্দ, আর সাইরেনটা বন্ধ। রাশেদ ভ্রু কুঁচকাল, আবার সুইচ চাপল, কিছুই হলো না। এটা আবার কি সমস্যা? সে গাড়িটা রাস্তার পাশে থামাল। গাড়ি থেকে নামতেই তার শরীর দিয়ে ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। চারপাশে তাকিয়ে সে বুঝল অন্ধকারটা যেন আগের চেয়ে অনেক বেশি ঘন। চাঁদটাও মেঘে ঢাকা। দূরের গাছগুলো হালকা বাতাসে দুলছে। পাতার শব্দ সরর সরর। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সে গাড়ির সামনে গেল। তার স্পিকার সব ঠিকই আছে, কোনো সমস্যা চোখে পড়ছে না। সে বিরক্ত হয়ে দু একটা জায়গায় হাত দিয়ে ঠুকল, তারপর আবার গাড়িতে উঠে সুইচ অন করল। কিছুই না। ঠিক আছে, পরে দেখা যাবে। গাড়ি চালাতে শুরু করল সে। প্রায় 15 মিনিট পর হঠাৎ সাইরেন নিজে থেকেই বেজে উঠল। রাশেদের হাত স্টিয়ারিংয়ে জমে গেল। সে ধীরে ধীরে সুইচের দিকে তাকালো। সুইচ অফ অবস্থায় আছে, তবুও সাইরেন বাজছে। সে তাড়াতাড়ি সুইচ অফ করল। সাথে সাথে শব্দ থেমে গেল। গাড়ির ভেতরে আবার নীরবতা। এইবার রাশেদের বুকের ভেতরে অস্বস্তিটা আরও গভীর হল। কিন্তু এরপরই ঘটল আরও অদ্ভুত কিছু। হঠাৎ গাড়ির রেডিও নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে কোনো চ্যানেল ঠিকমতো আসছে না, শুধু ঘর্র শ, অদ্ভুত স্ট্যাটিক শব্দ। তারপর হঠাৎ চ্যানেল বদলাতে লাগলো নিজে থেকেই, একটার পর একটা। রাশেদ হাত বাড়িয়ে বন্ধ করতে গেল, কিন্তু টাচ কাজ করছে না। রেডিও যেন নিজের ইচ্ছামতো চলছে। হঠাৎ সব চুপ, রেডিও বন্ধ। পুরো গাড়ির ভেতরে একদম নিস্তব্ধতা। ঠিক সেই সময় রাশেদের চোখ পড়ল রিয়ার ভিউ মিরারে, আর সে জমে গেল। এক মুহূর্তের জন্য সে দেখল একটা কালো ছায়া স্ট্রেচারের পাশ থেকে সরে গেল, যেন কেউ ছিল, আর হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেল। রাশেদের গলা শুকিয়ে গেল। সে দ্রুত পেছনে তাকালো, কিছুই নেই, শুধু চাদর ঢাকা লাশ। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, চোখের ভুল, চোখের ভুল। কিন্তু তার বুকের ভেতরটা বলছিল আজ কিছু একটা ঠিক না। রাশেদ গাড়ির গতি বাড়িয়ে দিল। বাইরে আকাশ আরও অন্ধকার হয়ে গেছে, মেঘগুলো ঘন হয়ে এসেছে। হাইওয়ের দুই পাশের গাছগুলো এখন আরও বড়, আরও ভয়ঙ্কর লাগছে। তাদের ছায়া রাস্তায় পড়ে যেন একটা অন্ধকার সুড়ঙ্গ তৈরি করেছে। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে ভেসে এলো একটা ফিসফিস শব্দ। দাস। কথা স্পষ্ট না, কিন্তু কেউ যেন কিছু বলছে। রাশেদের হাত কাঁপতে শুরু করল, আর সে বুঝতে পারল এই রাতটা স্বাভাবিক না। রাশেদের হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে আছে। গাড়ির গতি বাড়ানো, এটাই এখন তার একমাত্র লক্ষ্য। কিন্তু যত দ্রুত সে এগোচ্ছে, ততই মনে হচ্ছে কিছু একটা তার সাথে চলছে। হঠাৎ ঠক ঠক, পিছন থেকে শব্দ। রাশেদের বুক ধক করে উঠল। আবার ঠক ঠক ঠক। এবার আর সন্দেহ নেই, এই শব্দটা অ্যাম্বুলেন্সের ভেতর থেকেই আসছে, স্ট্রেচারের দিক থেকে। রাশেদের গলা শুকিয়ে গেল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল রাস্তাটা খারাপ,
গাড়ি ঝাঁকুনি খাচ্ছে তাই শব্দ হচ্ছে। কিন্তু তার নিজের কথাতেই সে বিশ্বাস করতে পারছিল না, কারণ শব্দটা নিয়মিত, যেন কেউ ভেতর থেকে আঘাত করছে। ঠক ঠক ঠক। রাশেদ আর থাকতে পারল না। সে ধীরে ধীরে গাড়ির গতি কমালো। তার মাথার ভেতরে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, থামবে নাকি সরাসরি চলে যাবে। কিন্তু শব্দটা হঠাৎ থেমে গেল। পুরো নীরবতা। এই নীরবতাই আরো ভয়ঙ্কর। রাশেদ কয়েক সেকেন্ড অপেক্ষা করল, কিছুই নেই। সে একটু সাহস করে গাড়িটা রাস্তার পাশে থামালো। ইঞ্জিন চালু রেখেই সে নামল। রাত তখন গভীর, চারপাশে কোনো গাড়ি নেই, শুধু দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। রাশেদ ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার দিকে এগোতে লাগল। প্রতিটা পা ফেলার সাথে সাথে তার বুকের ধকধক বাড়ছে। দরজার সামনে এসে সে থামল। তার হাতটা ধীরে ধীরে দরজার হ্যান্ডেলে উঠল। ঠিক তখনই ভেতর থেকে খুব আস্তে একটা শব্দ এলো, খুলে দাও। রাশেদের পুরো শরীর জমে গেল। সে নড়তে পারছে না। তার কান কি ভুল শুনল? আবার আরো স্পষ্টভাবে, খুলে দাও। এবার কোনো ভুল নেই। ভেতর থেকে, লাশের দিক থেকেই শব্দটা এসেছে। রাশেদের হাত কাঁপতে লাগল। তার মাথার ভেতরে একটা কথা ঘুরছে, এটা অসম্ভব, এটা অসম্ভব। কিন্তু তার শরীর জানে এটা সত্যি। সে এক পা পিছিয়ে গেল। তার শ্বাস ভারী হয়ে গেছে। তারপর হঠাৎই ধাপ, ভেতর থেকে জোরে আঘাত। দরজাটা কেঁপে উঠল। রাশেদ চিৎকার করে উঠল, কে আছে? কোনো উত্তর নেই। শুধু ধীরে ধীরে আবার সেই ফিসফিস, খুলে দাও। এইবার শব্দটা যেন আরো কাছে। রাশেদের মাথা কাজ করা বন্ধ করে দিল। সে দৌড়ে ড্রাইভারের সিটে ফিরে এলো। দরজা লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। আর এক মুহূর্ত এখানে থাকবে না। গাড়ি ফুল স্পিডে ছুটতে শুরু করল। পেছনে কিছু একটা এখনো আছে, এবং এখন সেটা আর চুপ করে নেই। ধাপ ধাপ ধাপ। ভেতর থেকে দরজায় আঘাত শুরু হলো। পুরো অ্যাম্বুলেন্স কাঁপছে। রাশেদ প্রায় কাঁদতে কাঁদতে গাড়ি চালাচ্ছে। তার চোখে পানি চলে এসেছে। ঠিক তখনই হঠাৎ সব থেমে গেল। এক সেকেন্ডে পুরো নীরবতা। রাশেদ ধীরে ধীরে রিয়ার ভিউ মিররে তাকালো। আর সে যা দেখল তার জীবনে কোনোদিন ভুলতে পারবে না। স্ট্রেচারের ওপর চাদরটা নেই, আর সেখানে লাশটা সোজা হয়ে বসে আছে, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। আর ধীরে ধীরে সে মাথা তুলতে শুরু করল। রাশিদের চোখ রিয়ার ভিউ মিরারে আটকে গেছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। স্ট্রেচারের ওপর যে জিনিসটা বসে আছে ওটা মানুষ না। ধীরে ধীরে ওটা মাথা তুলল। চুলগুলো মুখের সামনে থেকে সরে গেল। আর রাশেদ যা দেখল তার মুখটা স্বাভাবিক না। চামড়া ফ্যাকাশে না, একদম ধূসর। চোখ দুটো পুরো কালো, সাদা অংশ নেই। মুখের কোণা অস্বাভাবিকভাবে ছিঁড়ে গেছে, যেন কেউ জোর করে টেনে বড় করেছে। আর ওটা হাসছে, একটা ঠান্ডা অস্বাভাবিক হাসি। রাশেদের হাত কাঁপতে লাগল। স্টিয়ারিং ঠিকমতো ধরতেও পারছে না। হঠাৎ ওটার মাথা কাঁপতে শুরু করল, ডান দিকে বাঁ দিকে, অস্বাভাবিক গতিতে। তারপর এক ঝটকায় থেমে গেল আর সরাসরি তাকালো রাশেদের দিকে। চোখে চোখ পড়তেই রাশেদের বুকের ভেতরটা যেন বন্ধ হয়ে গেল। তারপর ওটা কথা বলল, একটা ভাঙা গলা দিয়ে, যেন একসাথে অনেকগুলো গলা কথা বলছে। তুই দরজা খুললি না কেন? রাশেদ চিৎকার করে উঠল, আল্লাহ! তার পা
অ্যাক্সেলারেটরে চাপা পড়ে গেল। গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাস্তা ঝাপসা হয়ে গেছে। পিছন থেকে আবার সেই গলা, এখন তুই নামবি। রাশেদের মাথা কাজ করছে না। হঠাৎ গাড়ির ভেতরে সব লাইট একসাথে জ্বলে উঠল, আবার নিভে গেল, আবার জ্বলে উঠল, ফ্লিকার করছে। এই আলো অন্ধকারের মাঝে সে দেখল ওটা ধীরে ধীরে স্ট্রেচার থেকে নামছে। তার পা মাটিতে ছোঁয়ার শব্দ, থক থক, ধীরে ধীরে ওটা সামনে এগোচ্ছে, রাশেদের দিকে। না না না, সে বিড়বিড় করতে লাগল। গাড়ি তখন ফুল স্পিডে। হঠাৎ সামনে একটা ট্রাক। রাশেদের চোখ বড় হয়ে গেল। সে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে দিল। স্ক্রিচ! গাড়ি রাস্তা থেকে স্লিপ করে পাশের ঘাসে উঠে গেল। জোরে ধাক্কা, সবকিছু অন্ধকার। কয়েক মিনিট পর রাশেদের চোখ খুলল। চারপাশে নীরবতা। গাড়ি থেমে আছে। তার মাথা ঘুরছে, কপাল দিয়ে রক্ত পড়ছে। সে ধীরে ধীরে মাথা তুলে পিছনে তাকালো। স্ট্রেচার খালি, লাশ নেই। রাশেদের বুক কেঁপে উঠল। সে দ্রুত দরজা খুলে বাইরে নামল। চারপাশে অন্ধকার। দূরে গাছের মাঝে কিছু একটা নড়ছে। সে তাকিয়ে থাকল। আর তারপর সে দেখল ওটা দাঁড়িয়ে আছে দূরে একটা গাছের নিচে। তার দিকে তাকিয়ে তারপর ধীরে ধীরে হাত তুলল আর ইশারা করল, এসো। রাশেদের পা যেন নিজে থেকেই এগোতে শুরু করল। সে থামাতে পারছে না। এক পা, দু পা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, আর সেই জিনিসটা হাসছে। শেষ। পরের দিন সকালে রাস্তার পাশে একটা ভাঙা অ্যাম্বুলেন্স পাওয়া যায়। ড্রাইভার নেই, স্ট্রেচার খালি, কিন্তু গাড়ির ভেতরে দেওয়ালে রক্ত দিয়ে একটা লেখা ছিল, দরজা খুললে বাঁচত। যদি তুমি রাতে একা কোথাও যাও আর কেউ ভেতর থেকে বলে খুলে দাও, তখন কি করবে? ঘটনার পরদিন সকাল, স্থানীয় লোকজন একটা অ্যাম্বুলেন্স দেখতে পায় রাস্তার পাশে। ভাঙা, দরজা আধখোলা, চারপাশে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে। খবর পেয়ে পুলিশ আসে। গাড়ির ভেতরে ঢুকেই তারা থেমে যায়। স্ট্রেচার খালি, কিন্তু দেওয়ালে রক্ত দিয়ে লেখা, দরজা খুললে বাঁচত। একজন পুলিশ ধীরে বলল, এটা কি ড্রাইভার লিখছে? অন্যজন মাথা নাড়ল। না, এত রক্ত কোথায় পেল? কারণ গাড়ির ভেতরে এত রক্ত নেই যতটা দিয়ে ওই লেখা হয়েছে। তাহলে রক্তটা কার? তদন্ত শুরু হয়। মৃত ছেলেটার পরিবারের সাথে যোগাযোগ করা হলো, কিন্তু তাদের ফোন বন্ধ। ঠিকানায় গিয়ে দেখা গেল বাড়িটা তালাবদ্ধ। পাশের মানুষদের জিজ্ঞেস করা হলো। তারা বলল, এই বাড়িতে তো অনেক দিন কেউ থাকে না। পুলিশ অবাক। কিন্তু গত রাতে তো... না স্যার, আপনি ভুল করছেন। এই বাড়ি প্রায় 1 বছর ধরে ফাঁকা, পুরনো ফাইল। তদন্ত করতে গিয়ে পুলিশ একটা পুরনো কেস খুঁজে পেল। 1 বছর আগে ঠিক একই এলাকায় একটা ছেলে মারা যায়। কারণ লেখা, অস্বাভাবিক মৃত্যু। আর সেই কেসের রিপোর্টে একটা লাইন ছিল, লাশ বহনকারী অ্যাম্বুলেন্স মাঝপথে হারিয়ে যায়। মিল খুঁজে পাওয়া গেল। সেই পুরনো কেসের ড্রাইভার কখনো খুঁজে পাওয়া যায়নি। লাশও না। পুলিশ আবার বর্তমান ঘটনার দিকে তাকালো। সবকিছু একদম একই। রাত, অ্যাম্বুলেন্স, লাশ, নিখোঁজ ড্রাইভার। শেষ ক্লু, অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডে একটা মোবাইল পাওয়া যায়, রাশেদের। ফোনটা ভাঙা, কিন্তু মেমোরি কার্ড ঠিক ছিল। তার ভেতরে একটা অডিও ফাইল, সম্ভবত রেকর্ড হচ্ছিল পুরো ঘটনাটা। পুলিশ সেটা চালু করল। প্রথমে গাড়ির শব্দ, তারপর রাশেদের গলা, হ্যালো, কেউ আছেন? তারপর কিছুক্ষণ নীরবতা। হঠাৎ ঠক ঠক, তারপর একটা ফিস গলা, খুলে দাও। পুলিশের শরীর ঠান্ডা হয়ে গেল। অডিও চলতে থাকল। রাশেদের চিৎকার, গাড়ির ব্রেক, ধাক্কার শব্দ। তারপর সব চুপ। কিন্তু শেষ 5 সেকেন্ডে একটা অদ্ভুত শব্দ শোনা গেল, যেন অনেকগুলো গলা একসাথে বলছে, আরেকটা। কেসটা বন্ধ করে দেওয়া হয়।
কারণ কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এলাকার কিছু পুরনো মানুষ বলে রাতে ওই হাইওয়েতে মাঝে মাঝে একটা অ্যাম্বুলেন্স দেখা যায়, হেডলাইট অন, সাইরেন বন্ধ, আর ভেতর থেকে কেউ নাকি দরজায় ধাক্কা দেয়, ঠক ঠক, আর ফিসফিস করে বলে, খুলে দাও। শেষ কথা, যদি কখনো রাতের রাস্তায় একা থাকো আর কোনো অ্যাম্বুলেন্স থামে তোমার সামনে, দরজাটা কখনো খুলতে যেও না, কারণ ভেতরে কে আছে তা তুমি জানো। পুলিশ ভেবেছিল কেস শেষ, ফাইল বন্ধ, সব প্রমাণ সংরক্ষণ করে রাখা হলো। কিন্তু 3 দিন পর অদ্ভুত একটা ঘটনা ঘটল। যে মোবাইলটা অ্যাম্বুলেন্স থেকে পাওয়া গিয়েছিল, রাশেদের ফোন, সেটা হঠাৎ নিজে থেকেই অন হয়ে যায়। যদিও ফোনটা পুরো ভাঙা ছিল। ডিউটিতে থাকা এক কনস্টেবল প্রথম দেখে স্ক্রিনে কোনো লাইট নেই, তবুও স্পিকার থেকে শব্দ আসছে। সে ধীরে ধীরে ফোনটার কাছে গেল, শুনতে পেল গাড়ি চলার শব্দ, ঠিক আগের অডিওর মতো। সে ভেবেছিল পুরনো ফাইল আবার চালু হয়েছে। কিন্তু একটা জিনিস আলাদা, এইবার রাশেদের গলা নেই, শুধু ভেতরের শব্দ, ঠক ঠক। কনস্টেবলের গা শিউরে উঠল। তারপর ফিসফিস, খুলে দাও। সে ভয় পেয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দিল। কিন্তু শব্দ থামল না, মাটিতে পড়েও ফোনটা বাজছে, আরও জোরে, ঠক ঠক ঠক। তারপর হঠাৎ নতুন একটা গলা, একদম পরিষ্কার, ভাই দরজা খোলো। কনস্টেবল জমে গেল, কারণ এই গলাটা সে চিনতে পারছে। এটা রাশেদের গলা, অসম্ভব সত্য। ফোনটা তুলে আবার শোনার সাহস করল সে। এইবার শব্দটা আরও পরিষ্কার। রাশেদ কাঁদছে, ভাই কেউ আছেন, আমাকে বের করেন। তারপর হঠাৎ চিৎকার, ওটা আমার পিছনে। ফোনের স্পিকার কাঁপতে লাগল। তারপর একটা বিকৃত গলা, এখন তুই বলবি। হঠাৎ সব চুপ। আরও ভয়ঙ্কর। কনস্টেবল দৌড়ে অফিসারদের ডাকল। সবাই এসে ফোনটা ঘিরে দাঁড়ালো। ঠিক তখনই ফোনটা আবার নিজে থেকেই চালু হলো। এইবার একটা লাইভ শব্দ, গাড়ির ইঞ্জিন, সাইরেন না থাকা অ্যাম্বুলেন্সের আওয়াজ, আর একটা পরিচিত শব্দ, স্টিয়ারিং ঘোরানোর শব্দ। একজন অফিসার ফিসফিস করে বলল, এটা এখন রেকর্ড হচ্ছে। শেষ দৃশ্য। হঠাৎ ফোনের ভেতর থেকে ভিডিও চালু হলো। স্ক্রিনে ঝাপসা ছবি, ক্যামেরা কাঁপছে। ধীরে ধীরে পরিষ্কার হলো ড্রাইভারের সিটে কেউ বসে আছে, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। তারপর ধীরে ধীরে মাথা তুলল। এটা রাশেদ, কিন্তু তার চোখ পুরো কালো। সে সরাসরি ক্যামেরার দিকে তাকালো আর হাসল। তারপর স্ক্রিনের দিকে ঝুঁকে এসে বলল, আর একটা লাগবে। স্ক্রিন ব্ল্যাক, ফোন বন্ধ। শেষ সতর্কতা। এরপর থেকে ওই এলাকায় আরও কয়েকটা ঘটনা ঘটেছে। রাতে কেউ কেউ বলে একটা অ্যাম্বুলেন্স থামে, ড্রাইভার দরজা খুলে বলে, ভাই একটু সাহায্য করবেন। যারা এগিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। রাশেদ সেই রাতে বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ এক অবর্ণনীয় ঠান্ডা বাতাস তার গায়ে লাগল। রাস্তা পুরোপুরি অন্ধকারে ঢাকা, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ তার নজরে পড়ল একটি পুরনো, ভাঙা বিকৃত বাড়ি। জানালার ধুনোময় কাচের আড়ালে কিছু অদ্ভুত ছায়া নড়াচড়া করছে। রাশেদ সাবধানভাবে এগিয়ে গেলেন। দরজা খুলতে হালকা চাপ দিলেন। দরজা নিজেই খোলা। ভিতরে ঢুকতেই অনুভব করলেন বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে, আর পেছন থেকে ফিসফিসের মতো আওয়াজ আসছে। ঘরের এক কোণে একটি পুরনো চেয়ার রয়েছে। চেয়ারটি হালকা হেলানো এবং পাশে একটি ছোট কাঁচের বাটি রাখা। বাটির মধ্যে কিছু রক্তের দাগ, মারাত্মক ও অদ্ভুত। রাশেদের হৃদয় দ্রুত বেগ পেতে শুরু করল। হঠাৎ একটি ছায়া তার দিকে এগিয়ে আসলো।
রাশেদ পিছনে সরে গেলেন, কিন্তু পা যেন মাটিতে আটকে আছে। ছায়াটি ঘুরে তার দিকে তাকালো। মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। কানে আসলো ফিসফিসে আওয়াজ, তুমি এখানে কেন? রাশেদ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। বাতাসে হালকা আওয়াজ আর ঘরের ভিতরের ছায়া মিলিয়ে এক অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি তৈরি করল। ছায়াটি এক ঝটকায় উড়ে গেল আর রাশেদকে ছেড়ে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। রাশেদ দ্রুত বাইরে বেরিয়ে আসলেন। ঘড়িতে দেখলেন নিশ্চয়ই 12টা বাজছে। মনে হলো 1 ঘন্টার মধ্যে তার জীবনটা অদ্ভুতভাবে পাল্টে গেল।